গ্রাম বাংলার বুক চিরে গ্রামের শোভা দেখতে দেখতে ট্রেন জার্নি পছন্দ করে না এরকম মানুষ পাওয়া দুষ্কর। আর এই গ্রাম বাংলা যদি হয় রবি ঠাকুরের, যদি দেখা যায় বাউল গান, আদিবাসী নৃত্য, 25শে ডিসেম্বরের সন্ধেবেলা কাঁচের ঘরের উপাসনা, আর বহু প্রতীক্ষিত সেই ঐতিহ্যবাহী পৌষ মেলা, তাহলে জার্নিটা মন্দ হয় না, কি বলো? তাহলে চলো শুরু করা যাক পরিব্রাজকের নতুন গল্প, শান্তিনিকেতন পৌষ মেলার প্রথম পর্ব। আজ 25শে ডিসেম্বর, ঘড়িতে তখন সকাল 7টা 15। চলে এলাম কর্ণগর স্টেশনে। প্ল্যাটফর্মে খুব বেশি ভিড় ছিল না, কুয়াশার জন্য সব ট্রেনই প্রায় লেট। তাই হাতে সময় থাকতে থাকতে লেট করে আসা বর্ধমান লোকালেই উঠে পড়লাম ব্যান্ডেল যাওয়ার জন্য। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, আর কিছুক্ষণ পর থেকেই 25শে ডিসেম্বরের ভিড়ও শুরু হয়ে যাবে। যাই হোক, শীতকালের কুয়াশা মাখা সকালটা কিন্তু দেখতে বেশ লাগে। সূর্যের দেখা অবশ্য তখনও ঠিক মতো মেলেনি, আর হাতে সময় থাকতে থাকতেই ব্যান্ডেলেও পৌঁছে গেলাম। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমার আজকের গন্তব্য শান্তিনিকেতন। আমি ব্যান্ডেল থেকে 8টা 40-এর মাতারা এক্সপ্রেস বা শিয়ালদা রামপুরহাট করে যাব আজকের গন্তব্য শান্তিনিকেতনে। ওই যে আমাদের ট্রেনও চলে এসেছে। নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। গোটা ট্রেনই ভর্তি, জেনারেল বগিতে তো তিল ধারণেরও জায়গা নেই। আমাদের সিট ছিল D5 বগিতে। এখানে বলে রাখি, এই জার্নি কিন্তু আমার একার নয়, সাথে আমার মা বাবাও আছেন। হঠাৎ করে ঠিক হওয়া যে কোনো জার্নির একটা আলাদা আনন্দ আছে, আর তাই টিকিটও তৎকালে আগের দিন কাটা। এরপর ট্রেনে উঠে বসতে হলো বেশ খানিকক্ষণ, আর ট্রেন ছাড়লো মোটামুটি 5 মিনিট লেটে। অবশেষে ট্রেন 8টা 40-এর জায়গায় 8টা 45-এ ব্যান্ডেল ছাড়লো। এরপর ট্রেন ছুটে চলল দুর্বার গতিতে গ্রাম বাংলার বুক চিরে। চারিদিকে সবুজের সমারোহ, নদী নালা, ছোট ছোট পুকুর, গ্রামের ছোট ছোট মাটির বাড়ি, সবকিছুকে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। আর ধান খেতে জমিগুলো দেখো, কি সুন্দর লাগছে তাই না? মনে হচ্ছে জমিতে সুন্দর করে ছক কাটা হয়েছে। মাঝে মাঝে সর্ষের ক্ষেত ল্যান্ডস্কেপের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কখনো হলুদ, কখনো সবুজ, আবার কখনো চকলেট কালারের জমির শেড, কি যে দারুণ লাগছে! আমি তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম। একেই বলে গ্রাম বাংলার সৌন্দর্য, যা আমরা শহরের মানুষরা পাই না। গ্রামের শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান, আমাদের নেক্সট স্টপেজ। হাওড়ার পর বেশ ব্যস্ততম স্টেশন এটি। এই স্টেশনে পৌঁছলে বেশ অনেক রকম খাবারের অপশনও পাওয়া যায়। ট্রেন জার্নি করতে করতে এইসব হকার দাদাদের নানা সুরে নানা জিনিস বিক্রি কিনি কিন্তু বেশ লাগে। ট্রেনে একভাবে বসে থাকার বোর ভাবটাও কিন্তু কেটে যায়। যাই হোক, বাকি পথটা বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কেটে গেল। এর পরের স্টপেজ ছিল ঘুষকরা। ঘুষকরা থেকে ট্রেন বোলপুর ঢুকতে আধ ঘন্টা লেট করলো। ফাইনালি আমরা শান্তিনিকেতন ঢুকলাম 11টা নাগাদ। বোলপুর স্টেশন একদম জমজমাট, প্রচুর লোকের ভিড়। একে 25শে ডিসেম্বর, তার উপর পৌষ মেলা, বাইরে প্রচুর টোটো, আর এই সময় তাদের রেটও বেশ হাই। ও হ্যাঁ, এখানে বলে রাখি, বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকেই আছে রেল মিউজিয়াম, 30 টাকা টিকিট, তোমরা এটা ভিজিট করতে পারো। চারিদিকে নো এন্ট্রি থাকার কারণে কোনো টোটোই আমাদের হোটেল অব্দি যেতে চাইছিল না। যাই হোক, অবশেষে অনেক খুঁজে পেতে একটা টোটো দাদাকে পেলাম। সে ভেতর দিয়ে অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে আমাদের হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করে দিল। চলে এলাম আমাদের দুদিনের আস্তানা মানসী লজে। এটা পৌষ মেলা মাঠের একদম কাছেই, হেঁটে মিনিট দুয়েক। এর নিচে নিজস্ব রেস্তোরাঁও আছে। ভিতরে ঢুকলে প্রথমেই চোখে পড়বে রিসেপশন। এখানে বসার জায়গাও আছে, আগে এলে লাগেজ রেখে এখানে ওয়েট করা যায়। এখান থেকে ভেতরে ঢুকে নিচে এরকম একটা
সুন্দর লন করা আছে, এখানে বসে মানুষজন আড্ডাও দিতে পারে, আবার খাবারও খেতে পারে। বাচ্চাদের জন্য দোলনারও ব্যবস্থা আছে। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। চলো ছোট করে রুম ট্যুরটা তোমাদের একবার করিয়ে দিই। রুম নাম্বার ছিল আমাদের 5। আমরা নিয়েছিলাম একটা 4 বেডেড রুম। বেশ বড় ঘর, বড় বড় দুটো বেড। দুটো বেডের ওপরই ছিল দুটো পাখা। গরমের জন্য এসিরও ব্যবস্থা আছে। দুদিকে দুটো জানলা, আর মাঝখানে একটা টেবিল, আর দুটো চেয়ারও আছে। টিভি, সুইচ বোর্ড, প্লাগ পয়েন্ট সবই আছে। বাথরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। শীতকালের জন্য গিজারের ব্যবস্থাও আছে। ওয়েস্টার্ন কমোড আর বাকি সব অ্যামিনিটিসও ঠিকঠাকই ছিল। এদিকে একটা ছোট ওয়ার্ড্রবেরও ব্যবস্থা আছে, যেখানে জিনিসপত্র রাখা বা জামা কাপড় ঝুলিয়ে রাখারও ব্যবস্থা আছে। আর ভেতরে বেশ কয়েকটা ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা ছিল। রুমের সাথে ছিল একটা পার্সোনাল ব্যালকনি। সকালের পর থেকে এখানে ভরপুর রোদের আমেজ নেওয়া যায়। এই ছিল মোটামুটি আমাদের লজ আর রুম ট্যুর। এই লজের কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লজে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। আর যে তর্স হয়েছে না, এত বছর বাদে সেই পুরনো পৌষ মেলা দেখতে আসা। দিনের বেলায় কি পরিমাণ মানুষ ভিড় করেছে তোমরাই দেখো। আর এই হচ্ছে সেই মূল গেট, আর এখান থেকেই পসরা সাজিয়ে সবাই বসে পড়েছে। 2019 সালের পর থেকে এই পূর্বপল্লীর মাঠে আর পৌষ মেলা আয়োজিত হয়নি। দীর্ঘ 5 বছর পর বিশ্বভারতীর উদ্যোগে আবার সেই বহু প্রতীক্ষিত পৌষ মেলার সূচনা হলো। 2019 সাল ছাড়াও 1943 সালের বেঙ্গল ফামিন ও 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডের কারণে এই মেলা বন্ধ হয়েছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন। 1891 সালে শান্তিনিকেতনে একটি ব্রহ্ম মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর 1894 সালের 7ই পৌষ ওই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল, যা আজ পৌষ মেলা নামে পরিচিত হয়। এই ব্রহ্ম মন্দিরটি আজকের কাঁচের ঘর বা উপাসনা গৃহ নামেও পরিচিত। প্রথম দিকে এই কাঁচের ঘরের উত্তর দিকের মাঠ অর্থাৎ ভুবনডাঙ্গার মাঠে মেলাটি বসত। দিন যত বেড়েছে মেলা তত বড় হয়েছে। তখন বিপরীত দিকের মাঠ অর্থাৎ পূর্বপল্লীর মাঠে এই মেলা অনুষ্ঠিত হতে শুরু করে। 2017 সালের পর থেকে মেলাটি 3 দিনের থেকে 6 দিনের হয়ে যায়। এই মেলায় 1,500-এরও বেশি স্টল বসে। বিভিন্ন রকম হস্তশিল্পের মেলা, শীতবস্ত্রের বিশাল কালেকশন, খাবারের অগুন্তি দোকান, এছাড়া আরো কত কি। এত বড় মেলা ভালো করে ঘুরে দেখতে গেলে 6 দিনটাও কম মনে হয়। এই মেলার প্রধান আকর্ষণ হলো বাউল গান, আদিবাসী নৃত্য, কীর্তনের মতো লোকসঙ্গীতের অনুষ্ঠান। এই 2 ঘন্টায় যা যা দেখা সম্ভব হলো তা তোমাদের কাছে তুলে ধরলাম। আমার সাথে সাথে তোমরাও ভার্চুয়ালি মেলাটা ঘুরে দেখো না হয়। আর কমেন্ট করে অবশ্যই জানিও এই মেলায় তোমাদের কার কি অভিজ্ঞতা আর কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ।
বেলা তখন 2:30 বাজে। অনিচ্ছা সত্ত্বেও পেটে ছুঁচোর গুঁতো খেয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমাদের লজের নিজস্ব রেস্তোরাঁ থেকেই আজকের লাঞ্চটা সেরে নিলাম। ভেজ মিল 90 টাকা, আর ফিশ থালি নিলে 135 টাকা। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু ফুলকপির তরকারি, চাটনি আর পাঁপড়। দিব্যি। খিদের তাড়নায় এটাই অমৃত। এখন বাজে বিকেল 5টা। বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমাদের হোটেলটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারির জন্য। লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, না হলে আর একটু আগেই বেরোতাম। এখন যাব কাঁচের ঘরে অনুষ্ঠান দেখতে। সন্ধেবেলার মেলার চত্বর আরো বেশি জমজমাট ও কালারফুল হয়ে উঠেছে। রাস্তার দুধারে ছোট বড় প্রচুর দোকান। অনেকেই স্টল নিয়ে বসে পড়েছে মাটিতে। যত সময় গড়াবে এই ভিড় আরো বাড়বে। এই সেই 3 পাহাড়, যা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন 3 ধাপে জমি উঁচু করে জল জমা আটকানোর জন্য। এই বটগাছের চারপাশে সুন্দর এক লাইটিং শো এর ব্যবস্থা করা আছে, যা প্রত্যেক দিন সন্ধেবেলায় দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে কাঁচের ঘর, আমরা প্রায় চলেই এসেছি। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর এক আলোকসজ্জায় সেজে উঠেছে আজকের উপাসনা গৃহ। এই হচ্ছে কাঁচের ঘরে ঢোকার মূল প্রবেশদ্বার। ভেতরে প্রচুর মানুষের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে 25শে ডিসেম্বরের জন্য প্রচুর মানুষ আজকে ভিড় করেছেন। বহু মানুষ বাইরেই দাঁড়িয়ে গেছে, তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা তারা ভেতরে ঢুকতে পারেনি। কারণ এই উপাসনা গৃহে ঢোকার জন্য কিছু নিয়ম কারণ আছে। তা হলো পুরুষ এবং মহিলা উভয়কেই সাদা পোশাক পরে ভেতরে ঢুকতে হবে। আমার ক্ষেত্রেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। ভিতরে ঢুকতে দেওয়া আমাকে হয়নি বা ভেতরে ঢুকতে পারিনি, তাই জন্য বাইরে দাঁড়িয়েই পুরো অনুষ্ঠানটা আমাকে দেখতে হয়েছে। চলো তাহলে আমার সাথে সাথে তোমরাও এই অনুষ্ঠানের লাইভ এক্সপিরিয়েন্স করে নাও কিছুটা। তোমাদের জন্য এই অনুষ্ঠানের কিছু কিছু ক্লিপিংস এখানে শেয়ার করলাম। वाचोहवाचं भागतीतं प्राणस्य प्राणं परं बरेण्यं তিনি শ্রোত্রের শ্রোত্র, মনের মন, বাক্যেরও বাক্য। তিনি প্রাণীর প্রাণ, কিন্তু তিনি স্বয়ং বাক্য, মন ও প্রাণের অতীত। সেই অপরিমিত জ্ঞান স্বরূপ পরব্রহ্ম সকলের বরণে।
এখন বাজে সন্ধ্যে 7:30। কাঁচের ঘরের অনুষ্ঠানের এই যা সমাপ্তি হলো, আশা করি লাইভ এক্সপিরিয়েন্স তোমাদের ভালোই লাগলো। বেসিক্যালি আজ 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়। যীশুখ্রিস্টকে নিয়ে আলোচনা ও বাইবেলের কিছু কিছু অংশ নিয়ে তত্ত্বকথা হয়। 7ই পৌষ, 8ই পৌষ ও 9ই পৌষ এই 3 দিনই ওই কাঁচের ঘরে অনুষ্ঠান হয় সন্ধেবেলা। কাঁচের ঘর থেকে বেরিয়ে সোজা চলে এলাম রাতের পৌষ মেলা দেখার জন্য। রাতের বেলা পৌষ মেলার একটা আলাদাই সৌন্দর্য আছে। চারদিক যতটা কালারফুল ততটাই ভিড়ে ঠাসা। সকালেই বলেছিলাম মেলায় খাবার স্টল অগুন্তি রয়েছে। সারা রাত মেলায় ঘুরলেও পেট খালি থাকার কিন্তু কোনো অবকাশ নেই। আচ্ছা, এই মথুরা কেক কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু খারাপ লাগেনি। এবার চলে এলাম রাইডিং সেকশনে। মেলায় এই জায়গাটাই আমার সব থেকে বেশি কালারফুল লাগে। বাচ্চা বুড়ো সবার জন্য সব রকম রাইড রয়েছে। আর এই হলো মেলার মেন অ্যাট্রাকশন, এই জায়ান্ট নাগরদোল্লা। দুটো বড় বড় নাগরদোল্লা কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখো। একটা থামে তো আর একটা চলে। এটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ছিল। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন বন বন, ছন্দে ছন্দে কত রং বদলায়। সত্যি কি দারুণ লাগছে, তাই না? মেলা ঘুরতে ঘুরতে মেলার একদম শেষ প্রান্তে চলে এলাম। এদিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন রকম স্টল রয়েছে। এই বোলপুর পৌরসভা স্টলটিতে ঢুকে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে চারদিকটা। টুকটাক জিনিসও তারা বিক্রি করছে আর পরিবেশ সম্বন্ধে সচেতনও করছে মানুষকে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানেরও আয়োজন করেছে এরা। शांति निकेतन मेला अखड़ारे तुम दाटामा गति सारी कना तरिया बालम सादी काना तुम दाटामा गति सारी कना। ব্যাস চলে এলাম মেলার প্রাণকেন্দ্রতে। পৌষ মেলায় যেটা না দেখলে পৌষ মেলায় আসাই বৃথা, সেই বহু প্রতীক্ষিত আর জনপ্রিয় আদিবাসী নৃত্য ও বাউল গান। এখন বাজে প্রায় রাত 10টা, আর মেলায় ঘুরে এটা সেটা খেয়ে পেট প্রায় ভর্তি, তাই খাওয়ার কোনো চিন্তা নেই। দিনের শেষ লগ্নে এসে যতক্ষণ এই আসর চলবে ততক্ষণের জন্য আমি নিজেকে গ্যারেজ করলাম এখানে। বহু মানুষের জমায়েত হয়েছে এখানে, আর আসরও জমে গেছে দারুণ। আদিবাসী সন্তান হবন বই হানি সেরা
ঘাটে এনে শিরিনে আচ্ছা, তাহলে পরিব্রাজকের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করতে চলেছি। আশা করি আমার এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার, আর ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। কোনো জোড়াজুড়ি নেই, ইচ্ছা হলে তবেই। ফিরবো আবার পরের ভিডিওতে শান্তিনিকেতনের বাকি গল্প নিয়ে। তবে হ্যাঁ, পরিব্রাজকের গল্পের শেষে রইল তোমাদের জন্য সুন্দর একটা বাউল গান। সবাই পুরোটা শুনো কিন্তু। ততক্ষণের জন্য তাহলে সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। ধীরে নীল আর কি হবে মানব জনম বসবো সাধুর পাশে। আমাদের আর কি মানব জনম হবে, মানুষের পাশে এইভাবে আমরা এসে বসবো। মহাত্মা বাবা বলছে হেলায় হেলায় চিনব আর কি হবে বসবো সাধু পাশে। আর কি হবে বসবো মানুষের পাশে। কত শত লক্ষ যদি ভ্রমণ করেছি না জানি, কত শত লক্ষ যদি ভ্রমণ করেছি না জানি, এই মানব কুলে এসে মন দিয়ে করিলাম আর কি হবে মানব জনম বসবো সাধুর পাশে।